তালাশ টিম যখন আপনাদের কাছে যায় তখন আপনারা আদর করে কাছে টেনে নেন, কারণ তালাশ আপনাদের কথা বলে। তালাশ মানুষের পাশে দাঁড়ায়, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার চেষ্টা করে এবং ঘটনার পেছনের ঘটনা তুলে আনতে চরম ঝুঁকি পর্যন্ত নেয়। তার বিনিময়ে আপনারা তালাশকে যে সম্মান এবং ভালোবাসা দেন, তার জন্য আমাদেরও কৃতজ্ঞতার কোনো শেষ নেই। কিন্তু সেই তালাশ টিমেরই উপর যখন কিছু মানুষ হামলে পড়ে, তখন আপনারা কি করেন? এই প্রশ্নটা আমরা করলাম। এবার আপনারা নিজেরা নিজেদেরকে এই প্রশ্ন করে দেখুন। এমন ভিন্ন প্রসঙ্গ টেনে অনুষ্ঠান শুরু করারও নিশ্চয়ই কিছু প্রাসঙ্গিকতা আছে। তালাশের এবারের পর্বের নাম রেলের তেল। একেবারে শেষের দিকের ঘটনা দিয়ে শুরু করা যাক। আর এটা এমন একটা ঘটনা যার কারণে তালাশ নিজেই খবরের শিরোনাম হয়ে যায়। অনুসন্ধানের আসলে শেষ থাকে না বেশিরভাগ সময়, কিন্তু তালাশ টিম শেষটা দেখতে চায়, আর তখনই মুখোমুখি হতে হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। না, এটা কোনো সাজানো নাটক নয়। পেশাগত দায়িত্ব পালনের সময় তালাশ টিমের উপর হামলার দৃশ্য এটি। এই ঘটনার 4 দিন আগে থেকেই আব্দুলপুর রেল স্টেশনের একটা বিশেষ অপরাধের দিকে নজর রাখছিল তালাশ টিমের কয়েকজন সদস্য। সেই অপরাধ কয়েক যুগ ধরে চলে আসছে এই স্টেশন এলাকায়। রেলের জ্বালানি তেল চুরি হয়ে যায় এখান থেকে। কেন আমরা এবার একটা ভিন্ন প্রসঙ্গ টেনে এবারের পর্ব শুরু করেছিলাম, সেটা নিশ্চয় এখন পরিষ্কার আপনাদের কাছে। একজন বিশেষজ্ঞ বলছেন, বাংলাদেশ রেলওয়ে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে তার চরিত্র হারিয়েছে। সেবার পরিবর্তে সেখানে এখন ভেতরে ভেতরে ভাগ বাটোয়ারায় মুখ্য হয়ে গেছে। বাংলাদেশ রেলওয়ে দেশের বৃহত্তম রাষ্ট্রীয় পরিবহন খাত। 1862 সালের 15 নভেম্বর দর্শনা জগতী রেল লাইন নির্মাণের মাধ্যমে এদেশে রেলপথের যাত্রা শুরু। 1947 সাল পর্যন্ত অবিভক্ত ভারতবর্ষে রেলওয়ে বোর্ডের অধীনে এটি পরিচালিত হতো। 1973 সালে বোর্ডকে বিলুপ্ত করে রেলকে যোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। 2011 সালে আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়। বর্তমানে দেশের 44টি জেলায় প্রায় 2877 কিলোমিটার রেলপথে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। এখন আলাদা মন্ত্রণালয় হওয়ার পর প্রতিটি ক্ষেত্রেই আমরা স্পেশাল নজর দিয়ে আমাদের উন্নয়নমূলক কাজ, রেলের উন্নয়নমূলক কাজ সমূহ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যাত্রী আর পণ্য পরিবহনে বাংলাদেশ রেলওয়ের অবদান যেমন অনেক, তেমনি রেলওয়ের সম্পদ হরিলুটের পরিমাণও বেশি। রেলের জ্বালানি তেলের একটা বড় অংশ চোরাই পথে বিক্রি হয়ে যায়, আর এর জন্য পুরো দেশ জুড়ে বিস্তৃত রেলপথের আশেপাশে গড়ে উঠেছে চক্র। এসব চক্রে রেলের নিম্ন পদের কর্মচারী থেকে উচ্চ পদের কর্মকর্তাদের পর্যন্ত সংশ্লিষ্টতা থাকে। অনেকে চাকরিতে সাময়িকভাবে বরখাস্ত হয়েছে, অনেকের মামলা বিচারাধীন আছে। দোষী যখন সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা আমরা নিয়ে থাকি। অনুসন্ধান বলছে গত কয়েক বছরে একই দূরত্বে রেলের জ্বালানি তেলের ব্যবহার বেড়েছে প্রায় 32 থেকে 36%। কিন্তু বাস্তবতা হচ্ছে ইঞ্জিনের যে চাহিদা তার চেয়ে অনেক বেশি পরিমাণ তেল খরচ দেখানো হয়। অর্থাৎ কর্তৃপক্ষ যখন তেল বরাদ্দ দেয় তখনই পরিমাণটা বেড়ে যায়, আর এই বাড়তি তেলই চোরাই পথে বিক্রি করে ট্রেনের সাথে সংশ্লিষ্টরা। মন গড়া বিবেচনায় এই যে তেল বৃদ্ধি, এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় না। এই চুরিটাকে আনুষ্ঠানিকতা দেওয়া হচ্ছে এগুলোর মধ্য দিয়ে।
খুব প্রচলিত একটা কথা বলি, সরকারি মাল দরিয়ামে ঢাল। স্বাভাবিক অর্থে এর মানে হলো সরকারি সম্পদ খুব অনাদরের হয়, এর তেমন যত্ন কেউ নেয় না। কিন্তু আমাদের অনুসন্ধানের অভিজ্ঞতা বলছে সরকারি সম্পদ এখন আর কেউ দরিয়াতে ঢালে না, আর ঢাললেও সেটা ব্যক্তির নিজের দরিয়া। পুরো দেশকে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এই দুটি অংশে ভাগ করে বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম পরিচালিত হয়। দুই অঞ্চলেরই বিভিন্ন স্পটে জ্বালানি তেল চুরির মহোৎসব চলে। শুধু পশ্চিমাঞ্চলেই 20 থেকে 25টি স্পট আছে। রাজবাড়ী জেলার কালুখালী স্টেশন, কুষ্টিয়ার মিরপুর জেলার পোড়াদহ এবং হালসা স্টেশন থেকে রেলের তেল চুরি হয়। যশোরের সিঙ্গিয়া রেল স্টেশনে চোরাই তেল সিন্ডিকেটের প্রধান বিপ্লব হোসেন এবং রবিউল আলম। দিনাজপুরের পার্বতীপুর জংশনের তেল চোর সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে হলদিবাড়ির দুলাল। আর বেলাইচন্ডী স্টেশনে সিরাজুল মেম্বার, দারোয়ানি স্টেশনে কলি এবং সৈয়দপুর স্টেশনে রেলের তেল চক্রের প্রধান শিবু। এছাড়া লালমনিরহাটের হাতিবান্ধা স্টেশন, পাবনার চাটমোহর এবং ঈশ্বরদী রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল তেল চোরাই চক্র। জ্বালানি বা তৈল অপচয় হচ্ছে এবং ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আমার সামনে তুলে ধরলে অবশ্যই তৈল অপব্যবহারকারী যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। অপচয় না, এটা তো আমরা চুরি বলতে পারি। যাই হোক, এটা আপনি যাই করুক, এটা হলো বেআইনি কাজ। যে ঘটনা দিয়ে এবারের পর্ব শুরু হয়েছে সেটা ছিল আসলে শেষের দিকের ঘটনা। এবার আমরা দেখব অনুসন্ধান করতে করতে নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর স্টেশনে কেন যেতে হয়েছিল তালাশ টিমকে। তালাশ টিমের কাছে আরো 3 মাস আগে থেকে তথ্য ছিল যে এই স্টেশনে রেলের তেল চুরি হয়, কিন্তু এখানে তেল চুরির কৌশলটা ভিন্ন। চলন্ত ট্রেন থেকেই তেল বের করে বিশেষ ধরনের পলিথিনে নিয়ে তারপর সেটা বস্তায় করে রাখা হয়। যেসব ট্রেনের গন্তব্য এই স্টেশনে এসে শেষ হয়, সেসব ট্রেনের দিক পরিবর্তন করার জন্য কোচ থেকে ইঞ্জিনকে বিচ্ছিন্ন করা হয় আগে। তারপর প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরে নিয়ে লাইন ক্রস করতে হয়। যেখানে লাইন ক্রস করা হয় সেখানে লোকজনের আনাগোনা তেমন থাকে না, সেটাই চোরাই তেল বিনিময়ের উপযুক্ত জায়গা। একটা ট্রেন স্টেশনে আসলো। তালাশ টিমের এক সদস্য ছদ্মবেশে চারপাশে নজর রাখলো। ট্রেনটির ইঞ্জিন দিক পরিবর্তনের জন্য লাইন ক্রসিং এর দিকে চলে গেল। অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতেই ইঞ্জিন আবার ফেরত চলে এলো। দূর থেকে কিছু দেখা গেল না, ক্যামেরাতেও কিছু ধরা পড়ল না। তাহলে কি তালাশ টিমের কাছে থাকা তথ্য ভুল? স্থানীয় লোকজনের সাথে কথার ছলে তেল চুরির প্রসঙ্গ তুলতেই তারা তাদের অভিজ্ঞতার কথা বলতে লাগলো। তার মানে ঘটনা আসলেই ঘটে। এবার চোরাই তেলগুলো যেখানে রাখা হয় সেই জায়গার সন্ধান শুরু হলো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পাওয়া গেল চোরাই তেলের গোডাউন। ভেতরে ঢুকতেই ডিজেলের গন্ধে দম বন্ধ হয়ে আসার অবস্থা। মাটিতে তেল পড়ে কালো স্তর জমে গেছে। পাওয়া গেল তেলের ড্রাম আর সেই বিশেষ পলিথিন যেগুলোতে করে ইঞ্জিন থেকে তেল নামানো হয়। এই গোডাউনের মালিক আব্দুলপুর স্টেশনের সবচেয়ে বড় চোরাই তেল ব্যবসায়ী জামশেদ আর তার ছেলে হাফিজ। স্টেশনের পাশে তাদের বাড়ির চেহারাটাও তেল চকচকে। তেল চুরির আলামত পাওয়া গেল, কিন্তু তেল চুরির কোনো ঘটনা সরাসরি দেখা গেল না। কাজটা যে খুব সহজ হবে না সেটা পরিষ্কার। আবার এমন তথ্য আসতে থাকলো যে এখন নাকি দিনের বেলা তেল চুরির কোনো কাজ হয় না, যা হয় তা সবই রাতে। 3 দিন 3 রাত ঘটনার দিকে নজর রাখলো তালাশ টিম। টানা 3 দিন 3 রাত নজর রাখার পরও কোনো ঘটনা চোখে পড়ল না। তাহলে কি ঘটনা আর ঘটে না? তালাশ টিমের কয়েকজন সদস্য সম্ভাব্য সব জায়গায় সতর্ক দৃষ্টি রাখল। একজন চোরাই তেল ব্যবসায়ী জামশেদ এবং হাফিজুলের বাড়ির সামনে। তাদের তেলের গোডাউনের সামনে টমটম নামের একটা স্থানীয় পরিবহনের দিকে নজর গেল। টমটম ভর্তি তেলের ড্রাম। বাড়ির আশেপাশে অপরিচিত যে কাউকেই সন্দেহের চোখে দেখে জামশেদ আর হাফিজুলের লোকজন।
এদিকে তালাশের অন্য এক সদস্য দূর থেকে আঁচ করতে পারল যে উত্তরা মেইলের ইঞ্জিন থেকে কিছু নামানো হচ্ছে। সামনে যেতেই বস্তা মাথায় একজনকে দেখা গেল। একটার মধ্যে কতটুকু তেল আদে? এই এক বস্তার মধ্যে 40 তেল আদে। বস্তাটা নিয়ে রাখলো একটা টমটমে, আগে আরো একটা রাখা হয়েছে। 1200 লিটার। এটি কি ট্রেন চালক যারা হেরা কি আছে? নীল রঙের গেঞ্জি পরা লোকটার নাম এখলাস, সাথে আরো দুইজন, সবাই তেলের বস্তা নিয়ে ব্যস্ত। বস্তাগুলো নিয়ে টমটমের দিকে চলে গেল তারা। বস্তা তোলা শেষে টমটম নিয়ে স্থান ত্যাগ করলো তারা। তালাশ টিমের সদস্য তখনও অনুসরণ করতে থাকলো। টমটম গিয়ে থামলো জমশেদ আর হাফিজুলের তেলের গোডাউনে। আবারও এখলাসের সাথে কথা বলার চেষ্টা করা হলো। একটা প্রশ্ন মাথায় এসেছে, রেলের তেল চুরির এই মহাকর্মের চোর আসলে কে? যে ট্রেন থেকে তেল নামিয়ে নেয় সে, নাকি যে ট্রেন থেকে তেল নামিয়ে দেয় সে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য আপনাদের হাতে সময় মাত্র 4 মিনিট। গুনে গুনে 4 মিনিট পর আসছে। কি কোনো উত্তর খুঁজে পেলেন? আপনারা নিশ্চয়ই দুই পক্ষকে একই সার্টিফিকেট দেবেন। এবার আসুন জানার চেষ্টা করা যাক, এত চুরির পরও রেলের তেলের হিসাব মেলে কিভাবে। অনুসন্ধানে নেমে তালাশ টিমকে অনেকটা হতাশই হতে হয়েছে। প্রতিদিন রেলের জ্বালানি চাহিদা কত, এর সঠিক উত্তর পাওয়া যায়নি কারো কাছ থেকেই। বিভাগীয় ও আঞ্চলিক কর্মকর্তা যার কাছে তালাশ টিম এই তথ্য জানতে চেয়েছে, তারা একজন আরেকজনের দরজা দেখিয়ে দিয়েছে। কার কাছে এই তথ্য পাওয়া যাবে সে তথ্য কেউ দিতে পারেনি। শেষ পর্যন্ত তালাশ টিমকে মন্ত্রণালয়ে যেতে হলো। সেখানকার তথ্য কর্মকর্তা জানালেন একজন অতিরিক্ত মহাপরিচালকের কাছ থেকে এ তথ্য জানা যাবে, কিন্তু সেখানে গিয়ে আরেক দরজা দেখতে হলো। এক দরজা থেকে আরেক দরজায় আরো কিছুক্ষণ সময় কাটলো। ফুয়েল ম্যানেজমেন্টটা হচ্ছে অপারেশনের আন্ডারে, মানে অপারেটিং সিএমই রা এটা নিয়ন্ত্রণ করে। অপারেটিং তো অপারেশনাল সিএমই ইস্ট একজন আছেন, সিএমই ওয়েস্ট একজন আছেন। আচ্ছা, ঠিক আছে। ওনাদের আন্ডারে আবার ডিএমই লোকও আছে, ওনারা নিয়ন্ত্রণ করে বেসিক্যালি। তাহলে কি এড়িয়ে যেতে চাচ্ছে সবাই? তবে রেলের একজন কর্মচারী পরিচয় না প্রকাশ করার শর্তে তালাশ টিমকে যে তথ্য দিলেন, তাতে ভেতরের অনেক ঘটনাই পরিষ্কার হয়ে গেল। খাতা কাগজে সম্পূর্ণ ওকে থাকে। এটা দেখা যাচ্ছে যে 10 ঘন্টা গাড়ি চলাইছে, কিন্তু সে কাগজে দেখা দিল 15 ঘন্টা, 4-5 20 ঘন্টা, এটা বেঁচে গেল। যিনি ড্রাইভার থাকেন, ইনার থেকে শুরু করে ফায়ারম্যান আছে, তারপর মেকানিকের যিনি কাজ করে, সবাই এক প্রকার ভাগ বাটোয়ারা হিসাবে এটা বিক্রি হয়। আর মাঝে মাঝে যে ইনকোয়ারি হয়, যে 5 দিন 7 দিন আগে তারা জানছে যে ইনকোয়ারিতে আসবে, তখন যারা ইনকোয়ারিতে আসে তাদেরও দেখা যাচ্ছে একটা ডিল করে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়। উদ্বোধন যারা কর্তৃপক্ষ, তারা সবকিছুই জানে এবং তাদের এক প্রকার চাপে এই কাজগুলো সবাই করে। হাবিব নাটোরের আব্দুলপুর স্টেশনের এক সময়কার চোরাই তেল ব্যবসায়ী। তালাশ টিম পরিচয় গোপন করে তার কাছ থেকে তেল কিনতে চাইল। এটা আমারই ছিল, ওই ঝামেলা করে ও নিছে, পরে লোকাল এমপিরা বলছে ঝামেলা করে যাওয়ার দরকার নেই, তুমি ছেড়ে দিও। এখন নাকি তার ব্যবসা ছোট হয়ে এসেছে, তাই উত্তরবঙ্গের সবচেয়ে বড় চোরাই তেল ব্যবসায়ীর সাথে যোগাযোগ করতে বলল হাবিব। জামাল কলদি ভাই, বললাম না যে 2-4 লিটার দৈনন্দিন ওদের। কামাল আর জামাল যমজ ভাই, দুজনেই পাবনার ঈশ্বরদীর শীর্ষ চোরাই তেল ব্যবসায়ী। এই তেল চুরি নিয়ে অনুসন্ধান করতে নেমে দেশের বিভিন্ন স্থানে গিয়ে তালাশ টিমের যে অভিজ্ঞতা হলো, তাতে মনে হচ্ছে এর সাথে জড়িত বেশিরভাগেরই পারিবারিক ব্যবসা এটা।
তার মানে আগে বাবা করেছে, এখন ছেলে করে, সাথে আছে তার সন্তানেরাও। তারপর জানা গেল উত্তরবঙ্গে এই তেল চুরির কারবারে একেবারে শীর্ষে অবস্থান দুই যমজ ভাইয়ের। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনের লোকোশেডের পেছনে শৈলপাড়া গ্রামের নূর মোহাম্মদ নুরুর দুই ছেলে জামাল আর কামাল চোরাই তেলের ব্যবসা করে নাকি তারা কোটিপতি বনে গেছে। শুধু ট্রেনের চালকদের কাছ থেকেই তেল কেনে না তারা, সরাসরি ঈশ্বরদী লোকোশেড থেকে তেল বের করে জামাল আর কামাল। জামালের বাড়িতে তালাশ টিম, বাড়ির বিভিন্ন জায়গায় তেলের ড্রাম। ক্যামেরা দেখে তালাশ টিমকে বাড়ির বাইরে নিয়ে যেতে চাইল। বাড়িতে ক্যামেরা নিয়ে ঢোকায় জামাল আর কামালের লোকজন তালাশ টিমের উপর ক্ষিপ্ত। প্রতিটা স্টেশনে আপনার হলো সিন্ডিকেট খাড়া হয়ে গেছে এখন বর্তমান। ওখানে পার্টি আছে, ওই পার্টিরা ওই রানিংয়ে আপনার হলো নামাই দিচ্ছে। জামাল কামালদের বাড়ির পাশেই ঈশ্বরদী লোকোশেড। এখান থেকে ট্রেনের ইঞ্জিনে জ্বালানি দেয়া হয়। লোকোশেডের পেছনে দেয়াল থাকলেও চলাচলের রাস্তা আছে। রাতের অন্ধকারে কখনো কখনো দেয়াল টপকেও সরাসরি লোকোশেড থেকে তেল বের করে জামাল কামালের লোকজন। চুরি দেখার দায়িত্ব ধরেন এখানে নিরাপত্তা আছে, চালকের সাথে তো আর কেউ থাকে না যে সে দেখবে যে এখানে চুরি করছে সে কিনা। জামাল কামাল, জাহিদ, মজনুর 4-5 জনের নাম আমি জানি, কিন্তু অভিযোগ না পাইলে তো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছি। চোরাই তেল ব্যবসায়ী জামালের সাথে যখন কথা হচ্ছিল তখন সেখানে একজন অবসরপ্রাপ্ত চালককে পাওয়া গেল। তেল চুরি হওয়ার কারণ জানালো সে। রেশন থেকে যখন বেশি খরচ হয়ে যায় তখন কর্তন করা হয় বেতন থেকে, আর যদি সেরে এসে জমা দেয় আমি তখন তো আমাকে দেওয়া হয় না, বাধ্য হয়ে ওই উদ্বৃত্তটাই বিক্রি করা হয়। চালকের কথায় যুক্তি আছে বটে, আসলেই তো তেল বাঁচিয়ে লাভ কি? পুলিশ বলছে কোনো অভিযোগ নেই, কর্মকর্তারাও আবার কিছুই জানেন না। বাস্তবতা হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে অভিযোগ করার লোক খুঁজে পাওয়াই তো কঠিন। আর এসবের মাঝখানে যদি কেউ ঢুকে পড়ে তবে সে হয়ে যায় চরম শত্রু, সেটা তালাশ টিমই হোক বা অন্য যে কেউই হোক। শুরুতে আপনারা তালাশ টিমের উপর যে হামলার ঘটনা দেখেছেন সেদিনের শুরুটা হয়েছিল কিভাবে, এবার সেটা দেখুন। প্রথমেই তালাশ টিম জমশেদের বাড়িতে গিয়ে নিজেদের পরিচয় দেয়। তারপর জানতে চাওয়া হয় চোরাই তেলের ব্যবসা সম্পর্কে। পিতা পুত্র দুইজনেই তেলের ব্যবসার কথা অস্বীকার করলে তালাশ টিম তাদেরকে নিয়ে বাড়ির পেছনের গোডাউনে যেতে চায়, কিন্তু হাফিজুল যেতে চাইছে না। তেলের ব্যবসা ইসব জ্বালা করে, ঠিক আছে কি, আমরা 10 লিটার 20 লিটার কিনি, এই ইসব জ্বালা করে লুকু সেটা ধরেন যায়। তালাশ টিমের কাছে সব প্রমাণ আছে, এটা বুঝতে পেরে সংঘবদ্ধ হতে থাকে জামশেদ আর হাফিজুলের লোকজন। তারপর ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে তালাশ টিম, কিন্তু তদন্ত কেন্দ্রে তারাই পা তুলে বসে আছে যারা একটু আগে তালাশ টিমের উপর হামলা করেছে। মনে হলো পুলিশের অবস্থানও হামলাকারীদের পক্ষেই। হামলাকারীরাই ফাঁড়িতে ক্যামেরা ফিরিয়ে দিল, কিন্তু পুলিশ কাউকে আটক করল না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাঁড়িতে আসলে ঘটনা ভিন্ন দিকে মোড় নিতে থাকে। হামলার সাথে জড়িত সামাদ, আলতাফ এবং একজন ইউপি সদস্যকে শেষ পর্যন্ত আটক করল পুলিশ। লালপুর থানায় মামলা হলো তাদের বিরুদ্ধে। এই ঘটনার সূত্রে যে মামলা হয় সে মামলা আরো 2 আসামি রয়েছেন, সেই আসামিরা এখনো পলাতক রয়েছে। তাদেরকে ধরার জন্য আমরা যে অভিযান সেটি অব্যাহত রেখেছি। তেল চুরির ব্যাপারটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কোন ধরনের আনুষ্ঠানিক অভিযোগ কেউ করেনি এখনো পর্যন্ত। একটা কথা আমরা ভেতরে ভেতরে প্রায়ই বলি, কথাটা হলো তালাশ ততক্ষণই কারো কাছে প্রিয় যতক্ষণ তালাশ টিম কারো ঘরে না ঢুকে পড়ছে। আর ঘরে ঢুকে পড়লেই বাহবা দিয়ে পিঠ চাপড়ানো মানুষদেরই কেউ কেউ হয়তো তালাশ টিমের উপর হামলে পড়তেও দ্বিধা করে না। আর একটা কথা, রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধানের সবগুলো পথে হাঁটা শেষ হওয়ার আগেই আমাদের পথ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনাদের বলে যাচ্ছি, রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধানের সবগুলো পথেই হাঁটা শেষ করতে চাই আমরা। আমাদের অনুসন্ধান চলবে, আপনারা আমাদের তথ্য দিন। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম
আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।